এই রাজ, ছাড়ো, সকাল 7টা বাজে। মা কখন ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেছেন। সূর্যদেব বিছানায় গড়াগড়ি খাচ্ছে, তাও তুমি আমাকে ছাড়ছো না। বিয়ের 3 বছর পরেও একই রকম থেকে গেলে তুমি। না, ছাড়বো না তোমায়। সারাদিন অফিসে থাকি, তারপর রাতটুকু আর এই সকালটুকু তোমাকে একেবারে নিজের করে পাই মিষ্টি। হঠাৎ 7:30টায় শাশুড়ি মা মৃদু স্বরে বললেন, বৌমা, চা করেছ? কানে আসতেই মিষ্টি বলে, যাই মা। রাজের হাত ছাড়িয়ে কপালে চুম্বন এঁকে সে ঘর থেকে বেরিয়ে যায়। রাজ আবার পাশ ফিরে শোয় সেই চুম্বনের স্বাদ নিয়ে। ফ্রেশ হয়ে মিষ্টি প্রথমে তার শাশুড়িকে চা করে দেয়। তারপর সে তার স্বামীর বেডটি নিয়ে আবার ঘরে যায়। রাজ চায়ের টানে বিছানায় উঠে বসলেও আঁচলটা টেনে ধরে মিষ্টির শাড়ির। দেখো রাজ, আর দুষ্টুমি করো না। মনে আছে তো, আজকে গাইনোকোলজিস্ট ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এই কথা শুনেই রাজ এবার চোখ খোলে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে গো। আমাদের বেবি আসছে, 4 মাস হতে চললো। এটা তো রুটিন চেক আপ, সব ঠিকঠাকই আছে। যাও, তুমি 1 গ্লাস দুধ খেয়ে নাও। মিষ্টি চা খায় না। ঠিক এই সময় রান্নাঘর থেকে তার শাশুড়ি মা তাকে ডাকে। মিষ্টি বলে, হ্যাঁ যাচ্ছি মা। শোনো না, মাকে আনাজটা কেটে দিই। মা বলেছেন আজকের রান্নাটা নিজেই করে নেবেন। হঠাৎ কলিং বেলের আওয়াজ। শাশুড়ি মা দরজা খুলতেই পাশের বাড়ির সুদীপ্তা বলে, আমাকে একটু হলুদ দেবেন মাসিমা? শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। এখন তো বাজারে যাওয়া সম্ভব নয়, এক্ষুনি খেয়ে অফিসে বেরাতে হবে। আর মায়েরও বয়স হয়ে গেছে, বাইরে আর বেরাতে দিই না। এক্ষুনি দিচ্ছে সুদীপ্তা, বাটিটা দাও। এই বলে সুদীপ্তার হাত থেকে বাটিটা নিয়ে তিনি রান্নাঘর থেকে কিছুটা হলুদ বাটি করে সুদীপ্তার হাতে এনে দেন। সুদীপ্তা তা নিয়ে চলেও যায়। সুদীপ্তা তার বিধবা মাকে নিয়ে রাজেদের পাশের বাড়িতেই থাকে। ভাই বোন কেউ নেই। আর ওদিকে সুদীপ্তাও প্রায়ই মশলা নেওয়ার অজুহাতে রাজেদের বাড়ি আসতে থাকে। ডাক্তারের দেওয়া নির্দিষ্ট তারিখে রাজ মিষ্টিকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আসে। খুব বেশি প্রসব যন্ত্রণা না থাকায় ডাক্তারবাবু সিদ্ধান্ত নেন সিজার করার। তা না হলে বাচ্চার সমস্যা হতে পারে। সেই কারণে সেদিন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে রাজ নিজের এটিএম কার্ডটাই বাড়িতে ফেলে আসে। মাকে নার্সিংহোমে বসিয়ে বাড়িতে সে আবার যায়। রাত 10টায় অপারেশন হবে। 9টা নাগাদ রাজ ছোটখাটো কিছু প্রয়োজনীয় জিনিস মিষ্টিকে ওদিকে এগিয়ে দিয়ে নিজের বাড়িতে আসে। বাড়ি এসে চোখে মুখে একটু জল দিয়ে টেনশন দূর করবার জন্য 1 কাপ চা বসায় ওভেনে। চা খেতে খেতে কলিং বেল আবার বেজে ওঠে। চায়ের কাপ হাতে নিয়েই দরজাটা খুলে দেখে সামনে সুদীপ্তা দাঁড়িয়ে। ঘরের ভিতরে ঢুকে পড়ে সুদীপ্তা। রাজ সব কথাই সুদীপ্তাকে বলে। কথাটা শুনেও যেন না শোনার ভান করে সুদীপ্তা। তারপর বলে, দাঁড়াও না রাজদা, এখনো তো একটু সময় আছে। তোমাকে আর 1 কাপ চা করে দে। এই চাটা তো জুড়িয়েই গেল। নাছোড় বান্দা মনোভাব দেখে সেদিন রাজ আর কিছুই বলতে পারেনি। সুদীপ্তা রান্নাঘরে ঢুকে চা করে রাজকে 1 কাপ চা এনে দিল। রাজ গরম চাটা এক নিঃশ্বাসে খাবার চেষ্টা করল। খাওয়া শেষ হতে না হতেই সোফা থেকে উঠতে গিয়ে হঠাৎ তার মাথাটা একটু ঝিমঝিম করে উঠল। টলে পড়ে যাওয়ার আগেই সুদীপ্তা তার 2 হাত দিয়ে রাজকে ধরে নিল। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজতে 10। এদিকে নার্সিং হোম থেকে
ফোনও আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের সুইচ অফ ছিল। সুদীপ্তা সেদিন রাজের সাথে তার বেডরুমেই রাজের পাশে ছিল। এদিকে স্বামীর সই ছাড়া সিজার সম্ভব নয় বলে রাজের মা আকুলি বিকুলি করতে থাকেন। এ বাবা, কি করব কিছু বুঝতে পারছি না, এখনো এলো না কেন? এদিকে তো বৌমার অপারেশনের সময় হয়ে এলো। কি করি, কি করব, আমার কিছু মাথায় আসছে না। হে ভগবান, একটা কিছু পথ দেখাও তুমি। যদি কোনো সহৃদয় ডাক্তার আমার অনুরোধে সিজারটা করে দেন তাহলে খুব উপকার হয়। টাকা তো উনি পেয়েই যাবেন, কিন্তু কেউ কি সেরকম আছেন? একবার গিয়ে দেখি, কথা বলি। কিছুই মাথায় আসছে না। হঠাৎ কি যে হলো? ওর কি শরীর টরীর খারাপ হলো? কিন্তু তাহলে ফোনটা বন্ধ কেন? কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। ভগবান, তুমি পথ দেখাও। পরের দিন সকালে রাজ চোখ বন্ধ অবস্থায় মিষ্টি বলে ডাকতে শুরু করে। মিষ্টি, সেদিন যেন সূর্যদেব মিষ্টির প্রতিনিধি হয়ে সরাসরি রাজের চোখে আলোর স্পর্শ দেয়। রাজ তৎক্ষণাৎ চোখ খুলে দেখে পাশে সুদীপ্তা বসে আছে। খুব আশ্চর্য হয়ে যায়, মাথাটা ভীষণ ভারী লাগতে থাকে। সুদীপ্তা বলে, গতকাল রাতে তুমি খুব অসুস্থ হয়ে পড়ায় আমি বাড়ি যেতে পারিনি। রাজদা, এখন কি একটু চা করে দিয়ে যাব? ঠিক তখনই রাজের মনে পড়ে যায় আগের দিন চা খাওয়ার কথা। রাজ একটু রাগান্বিত হয়েই সুদীপ্তাকে বলে, তুমি বাড়ি চলে যাও। সুদীপ্তা তখন বাধ্য মেয়ের মতো তার বাড়ি ফিরে যায়। ফোনটা হাতের কাছে পেয়েই রাজ দেখে সুইচড অফ। অন করতেই দেখে নার্সিংহোমের মিসড কল। ও মাই গড, কাল নার্সিং হোম থেকে এতবার কল এসেছিল, আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছিল। মিষ্টির অপারেশন কালকে, কি হলো বুঝতেই পারছি না। আমায় এক্ষুনি যেতে হবে। খুব তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এটিএম কার্ডটা নিয়েই রাজ দৌড় দেয় নার্সিংহোমের উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই দেখে তার মা বাইরের চেয়ারে বসে আছেন, মুখে মৃদু হাসি। কিন্তু ছেলের দিকে চোখ যেতেই মায়ের মুখের হাসি মিলিয়ে যায়। তিনি শুধু একটাই কথা বলেন, তুই এটা কি করলি বাবা? আগে গিয়ে তুই ডাক্তারবাবুর টাকাটা দিয়ে আয়, তারপর বৌমাকে বাচ্চাকে দেখতে যাস খন। যা যা, আর দেরি করিস না, যা টাকাটা দিয়ে আয়। তিনি যে ভগবান, উনি যদি এগিয়ে এসে অপারেশন না করতেন তাহলে কিভাবে যে কি হতো আমি কিচ্ছু জানি না। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমি এক্ষুনি যাচ্ছি। রাজ এতটুকুও সাহস করে মাকে জিজ্ঞেস করতে পারল না যে তার সন্তান আর তার স্ত্রী মিষ্টি কেমন আছে এখন। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখল সে। রিসেপশনে খোঁজ নিয়ে ডাক্তারবাবুর কাছে যায় রাজ। হাত জোর করে অপারেশনের টাকাটা দেয়। ডাক্তারবাবু যেন সত্যিই ভগবান রূপে বিনা প্রশ্নে টাকাটা রাজের হাত থেকে নিয়ে নেন এবং বলেন, অভিনন্দন ইয়ং ম্যান, তুমি খুব সুইট বেবির ফাদার হয়েছো। শুনে রাজের হৃদয় আনন্দে নেচে ওঠে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। এইবার আসে সেই চরম মুহূর্ত যেখানে রাজ দেখা করতে যাবে তার ভালোবাসার মানুষটার সাথে। সাহস করে সে ঢোকে মিষ্টির কেবিনে, যেখানে বেডে মিষ্টির চোখ বুজে শুয়ে আছে এবং তার সন্তান পাশের বেবি কটে। মিষ্টির বেডের কাছে এগিয়ে ডান হাতটা সামান্য বাড়াবার চেষ্টা করে রাজ, কিন্তু আবার নিজে থেকেই গুটিয়ে নেয়। মিষ্টি যেন তার প্রিয় মানুষটার চেনা ঘ্রাণ অনুভব করে। আস্তে আস্তে চোখ খুলে জিজ্ঞেস করে, ও
এসেছো? তোমার শরীর ঠিক আছে তো? দেখো, আমাদের না মেয়ে হয়েছে। তুমি তো মেয়ে চেয়েছিলে, বলো। মিষ্টির বলা এই কথাগুলো রাজের হৃদয় যেন তীরের মতো বিঁধতে লাগে। কেন তুমি আমার উপর রাগ করছো না মিষ্টি? কেন তুমি এতটা শান্ত? এই প্রশ্নগুলোই রাজের মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে। মিষ্টির অভিমানী চোখ দুটো রাজের দিকে এক দৃষ্টে যেন চেয়ে থাকে। খুব বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারে না রাজ। চোখটা সরিয়ে একটু নিজের মেয়ের দিকে তাকায়। মেয়েকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর মিষ্টির দিকে তাকিয়ে বলে, মিষ্টি, তুমি বিশ্রাম নাও। আমি মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। বিকেলে আবার আসবো। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যাব কবে তোমাদের এখান থেকে ছাড়বে। তখন মৃদু স্বরে মিষ্টি বলে, ঠিক আছে। এতেও যেন রাজ আরো অস্বস্তিতে পড়ে যায়। রাজ ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারে যে তার একদিন পরেই হসপিটাল থেকে মিষ্টিকে তারা ছুটি দিয়ে দেবে। এটা জেনে রাজ তার মাকে নিয়ে বাড়ি চলে যায়। শোন বাবা, তুই আর দেরি করিস না, গাড়ি করে বৌমাকে আর দিদিভাইকে নিয়ে আয়। আমি রান্না বান্না সেরে বরণডালা সাজিয়ে রাখি। মায়ের কথা মতোই রাজ নার্সিং হোমের সমস্ত নিয়মকানুন সেরে গাড়ি করে মিষ্টি ও তার মেয়েকে বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার পর রাজের মা তার বৌমাকে ও নাতনিকে বরণডালায় প্রদীপ জ্বালিয়ে ভেতরে নিয়ে আসেন। ইতিমধ্যে দরজা খোলা দেখে সুদীপ্তাও হাসতে হাসতে চলে আসে বাচ্চাটিকে দেখার জন্য। জিজ্ঞাসা করে, কেমন আছো বৌদি? মেয়ে হয়েছে তো? এই বলে সে মিষ্টির দিকে এগিয়ে যায়। মিষ্টিও তার সব কথার উত্তর দেয়। সুদীপ তার চোখ কিন্তু খুঁজতে থাকে রাজকে। এক ঝলক দেখতে পেয়েই বলে, রাজদা, দরজাটা বন্ধ করে দাও, আমি বাড়ি যাচ্ছি। রাজ দরজাটা বন্ধ করতে গেলে সুদীপ্তা বলে, আজ পুরো মন্দিরটার কাছে আসবে বিকেলে, গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। এটা শোনার পর থেকেই রাজের মাথায় বাজ ভেঙে পড়ে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সোফায় খানিকটা চুপ করে বসে পড়ে সে। মিনিট 10 পর উঠে মিষ্টির কাছে গিয়ে তার ও বাচ্চাটির সমস্ত জিনিস হাতের কাছে এগিয়ে রাখে। তারপর সেই বিকেল আসে। বুকে খানিকটা সাহস সঞ্চয় করে সে সুদীপ্তার কথা মতো পুরো মন্দিরের পিছনে যায়। আগে থেকে দাঁড়িয়ে থাকা সুদীপ্তা রাজকে দেখেই বলে, আমি জানতাম তুমি ঠিক আসবে। কি বলবে সেটা বলো। সুদীপ্তা তখন খুব বিনয়ের সুরে বলে, আসলে রাজদা, সেদিন তুমি অসুস্থ অবস্থায় আমাকে মিষ্টি ভেবে। থামো, এসব কি আজে বাজে কথা বলছো? এসব হতেই পারে না। আরো দুবার বিনয়ের সুরে সুদীপ্তা রাজকে কথাটা বলে। তারপরও যখন রাজ অস্বীকার করে তখন সুদীপ্তা নিজের মূর্তি ধারণ করে বলে, হয় তুমি আমাকে স্বীকৃতি দেবে, নয়তো পুলিশের কাছে আমি যাব। এবার রাজ ভয় পেয়ে যায়। বলে, কি চাও কি তুমি সুদীপ্তা? এই জন্যে কি মশলার বাহানায় আমাদের বাড়িতে আসতে? এটাই কি তোমার মনে ছিল? আমাকে 50,000 টাকা দিতে হবে। কি? এই মুহূর্তে পারবো না। অপারেশনের জন্য অনেক টাকাই খরচা হয়ে গেছে। তোমাকে এখন আমি 10,000 দিতে পারবো, কিন্তু এসব কথা কাউকে বলা চলবে না। সুদীপ্তা এই কথায় রাজি হয়ে যায়। তারপর দুজনেই আলাদা হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি যেতে যেতে রাজের কাছে আগের দিনকার সমস্ত ঘটনাগুলো পরিষ্কার হতে থাকে ধীরে ধীরে। অবিবাহিতা সুদীপ্তার
মনের সুপ্ত বাসনা যে কি ছিল সেটাও সে বুঝতে পারে। এভাবেই চলতে থাকে 1 মাস। 10,000 টাকা হাতে পেয়ে সুদীপ্তা বেশ আনন্দেই থাকে। মনে মনে ভাবতে থাকে এবার সে প্রতি মাসে 10,000 টাকা করে আদায় করবে রাজের কাছ থেকে। পরের মাস আগত। কোম্পানির কাজ সেরে সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুদীপ্তা সেই কথাগুলোই ভাবতে থাকে। মন আনন্দে অন্য মানুষ্ক হয়ে যায়। হতেই হঠাৎ সে একেবারে একটা চলন্ত বাসের সামনে এসে পড়ে। সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় রাস্তার উপরে। মাথা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। প্রচুর লোক জড়ো হয়ে যায়। স্থানীয় এক ডাক্তারকে ডেকে আনা হয় সাথে সাথেই। রাস্তাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাস্তার কেউই তো তাকে চেনে না, তাই পুলিশের সহযোগিতায় সুদীপ্তার ব্যাগ থেকে তার ঠিকানা পাওয়া যায়। বডি নিয়ে পুলিশ পোস্টমর্টম করতে পাঠায়। এদিকে সুদীপ্তার মা তার মেয়ের আসতে দেরি হচ্ছে বলে চিন্তা করতে থাকে। কিছুক্ষণ বাদে পুলিশের গাড়ি এসে থামে সুদীপ্তাদের বাড়ির সামনে। দরজা খুলেই তার মা বেরিয়ে আসে। এক পুলিশ অফিসার এগিয়ে গিয়ে এই মর্মান্তিক খবর সুদীপ্তার মাকে দেন। শুনে তার মা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন। প্রচন্ড কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতেই পুলিশের কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলে ফেলেন, সুদীপ্তা যখন জেনেছিল যে ও আর কোনোদিনও মা হতে পারবে না, ডাক্তার থেকে এটা জানার পর ও আর কোনোদিনও বিয়ের দিকে এগোয়নি। সেই কারণেই ওর একটু রাগই হতো অন্তঃসত্ত্বা মহিলাদের দেখে। আশেপাশের সবাই ছুটে আসেন। তার সাথে রাজ ও তার মাও আসেন। আশ্চর্য হয়ে যান সবাই এসব কথা শুনে। কিন্তু রাজ যেন আকাশের দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে মনে ভাবতে থাকে, উফ, হে ঈশ্বর, তুমি কি আমায় বাঁচিয়ে দিলে? কিন্তু একটা কষ্ট যে চিরকাল বয়ে বেড়াতে হবে আমায়, যা মিষ্টির কাছে যে কোনো দিনও আমি প্রকাশ করতে পারবো না। মাকে নিয়ে সেদিন নিজের বাড়ি চলে যায় রাজ। মেয়ের কাছে গিয়ে ভাবে, মা লক্ষ্মী এসেছে যে আমার ঘরে, তাই তো তার বাবা শান্তি পেল। হয়তো কারো মৃত্যু কাম্য নয়, কিন্তু অপরাধ হয়তো এভাবেই শেষ হয়। যদিও এই প্রশ্নের উত্তর জানা নেই, তবুও একটা কথা সত্য যে সৎ মানুষদের পাশে ঈশ্বর বোধহয় চিরকাল এভাবেই থাকেন।